দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জোড়া প্রতিস্থাপন বা টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল কবির 1955 সালে আগস্ট মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো আমাদের যে আজকের আলোচনার বিষয় জোড়া প্রতিস্থাপন বা টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট। স্যার, এটা বলতে আমরা আসলে কি বুঝি? আসলে এই বিষয়টি অত্যন্ত একটি চ্যালেঞ্জিং বিষয় এবং এদেশে সবেমাত্র এই চিকিৎসা শুরু হয়েছে। এদেশে আগে ছিল না, রোগীদের বাইরে যেতে হতো। জোড়া প্রতিস্থাপন মানে সম্পূর্ণ জোড়াটাকে আমরা ফেলে দিয়ে আর্টিফিশিয়াল জোড়া ওখানে বসিয়ে দিই। আচ্ছা, এটা এদেশের মানুষের এখন একটা চ্যালেঞ্জিং সমস্যা, যেহেতু মানুষের গড় আয়ু বেড়ে গেছে। এতে বয়স বাড়ার সাথে সাথে জোড়ায় ক্ষয়ের কারণে চলাচলতি বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ অনেকটা বেডরিডেন হয়ে যায়। সেক্ষেত্রে এই প্রতিস্থাপন ছাড়া আর মানুষের সেই চলন ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হয় না বলেই এটা এখন দেশব্যাপী পৃথিবীব্যাপী এই চিকিৎসা প্রচলন শুরু হয়েছে। বাইরে অনেক আগে থেকেই ছিল, আমাদের দেশে বিগত কয়েক বছর থেকে শুরু হয়েছে। আমরা শুরু করেছি বেশ কয়েকজনে। এখন আমাদের জুনিয়র চিকিৎসকরাও বেশ এই ব্যাপারে বেশ আগ্রহী এবং অনেক সাফল্য অর্জন করেছে। আচ্ছা আচ্ছা স্যার, জোড়া প্রতিস্থাপনের ব্যাপারে যদি জানতে চাই যে সেক্ষেত্রে আসলে স্যার এজ গ্রুপ তো আপনি বললেন যে বয়স গড় আয়ু যেহেতু বাড়ছে, স্যার মানে বেশি বয়সেই এই চিকিৎসাটা করা হয়ে থাকে। হ্যাঁ, এই কারণটাই একটা বার্ধক্যজনিত ক্ষয় রোগ, যেটা বয়স বাড়ার কারণে জোড়ার থেকে মিনারেলসগুলো সরে যাওয়ার পরে জোড়াটা ক্ষয় রোগ দেখা দেয়। প্রথম কারণ। দ্বিতীয় হলো যে জিনিসটা অস্টিও আর্থাইটিস একটা রোগ, যার কারণে জোড়ার চলাচলতি বন্ধ হয়ে যায়। তৃতীয় একটি কারণ, যেটি জোড়ার হাড়ের রক্ত চলাচল যখন বিঘ্নিত হয় তখন জোড়াটা নষ্ট হয়ে যায় এবং তখন আর এই চলাচলতি করা সম্ভব হয় না। এছাড়া কিছু রোগ আছে, যেমন টিউবারকুলোসিস, সেপটিক আর্থ্রাইটিস, এগুলোর কারণেও জোড়া ক্ষয় হয়ে যায় এবং জোড়ার চলন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর তার চেয়ে বড় আরেকটা জিনিস যেটা আমার দেশের মানুষ যেটা ভুল করে, যে একটা ওষুধ আছে যেটা গ্রামে গঞ্জে সবাই খেয়ে থাকে, স্টেরয়েড ট্যাবলেট, যেটা বহুদিন খেলে বা কোনো কারণ ছাড়াই এই জোড়ার হাড্ডিগুলো ক্ষয় হয়ে যায় এবং রিপ্লেসমেন্ট ছাড়া আর তখন দ্বিতীয় কোনো পথ থাকে না। এই জন্যই আমরা আগে এদেশ থেকে বিদেশে যেতে হতো এই চিকিৎসা করার জন্য। এখন আর এই বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধু খোদ ঢাকা শহর কেন, ঢাকার বাইরেও পেরিফেরিতেও এই চিকিৎসা ইদানিং শুরু হয়েছে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা পদ্ধতিটাতে যাচ্ছেন কিভাবে? এর দুইটা দিক, একটা হলো প্রতিকার আর একটা হলো চিকিৎসা। আচ্ছা, প্রতিকার বলতে আমি এটা বলতে চাই যে এটা যখনই এই রোগটা প্রাথমিক অবস্থায় থাকে তখন যদি কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে তাহলে এটা আর না, যদি চরম অবস্থায় না যেতে পারে তখন আর এই রিপ্লেসমেন্টের দরকার প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে যে জিনিসটা আপনারা খেয়াল করলে দেখবেন যে জোড়ার কাছে হাড়ের উপরে একটা সাদা আবরণ থাকে, ওটাকে কার্টিলেজ বলে। এই আচ্ছাদনটা যখন কোনো কারণে কোনোভাবে ক্ষয় হয়ে যায়, ওখান থেকে হাড্ডি এক্সপোজ হয়ে যায়, হাড্ডি ঠোঁটের মতো বিকিং বলে বেরোয় আসে এবং আস্তে আস্তে এই রোগটা বাড়তে থাকে। সেই জন্য আমরা প্রেসক্রাইব করি, রোগীকে পরামর্শ দেই, যেসব কারণে ওই সাদা আচ্ছাদন যেটাকে কার্টিলেজ বলে, ওইটার উপরে প্রেশার যত কম পড়বে তত ক্ষয় কম হবে এবং রোগী তত ভালো থাকবে এবং লং টাইম রোগী ভালো থাকবে। সেই জন্য যেসব নিয়ম কানুন, যেসব কাজ করলে হাঁটুতে চাপ পড়ে, সেই সব কাজ থেকে রোগী যদি বিরত থাকে তাহলে অনেক দিন রোগী ভালো থাকতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে প্রতিস্থাপনের কোনো প্রয়োজন হচ্ছে না বা হলেও অনেক পরে হয়।
এবং যখন একেবারে পোকটা করে যায়, যখন জোড়ায় আর কোনো চলন শক্তি থাকে না, জোড়া ভাঁজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, জোড়ায় ওজন বইতে পারে না, মোটামুটি বিছানায় শুয়ে থাকতে হয়, তখন এই প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় থাকে না। উপায় থাকছে না। স্যার, প্রতিস্থাপনের ক্ষেত্রে তো যে আপনি বললেন যে বয়স্ক যারা, তাদেরকে যখন অপারেশনের জন্য আপনারা রিকমেন্ড করছেন বা উপযোগী মনে করছেন, সেক্ষেত্রে স্যার মানে স্টেপগুলো কিভাবে আসে, ধাপগুলো কিভাবে নির্বাচন করা হয়? প্রতিস্থাপন মানে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটা বলে, আগে বলতে অনেক অনেক বড় কিছু মনে হতো এবং মানুষ ভয় পেয়ে যেত, কিন্তু এখন আমাদের দেশে এটা প্রচলন হয়, মানুষের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। একেবারে সহজ যে জিনিসটা আমি একটু দেখিয়ে দিয়ে মানে মানুষের কাছে এটা একটু সহজ করার চেষ্টা করছি। এটা হিপ জয়েন্টের, এটাকে সিটাবুলাম বলে, এখানে এটা এভাবে বসানো থাকে, এটা হলে হিপ জয়েন্ট। যখন ক্ষতি হয়, বলটাও হয় সকেটটাও, দুইটাই যখন ক্ষতি হয়, তখন আমরা এটা টোটাল রিপ্লেসমেন্ট করি। এবং টোটাল রিপ্লেসমেন্ট নাথিং এলস, জাস্ট এই যে আমরা একটা আর্টিফিশিয়াল সকেট, এই সকেটটা এখানে বসিয়ে দেই, স্ক্রু দিয়েও বসাতে পারি, অনেক সময় বোন সিমেন্ট দিয়েও বসিয়ে দেই। আর হেডের অংশটাকে আমরা এটাকে কেটে ফেলে দিয়ে এভাবে আর্টিফিশিয়াল একটা হেড বসিয়ে দেই, পরবর্তীতে এটা একটা কমপ্লিট জয়েন্ট তৈরি হয়। এবং এটা দিয়ে কমপ্লিটলি জয়েন্ট তৈরি হওয়ার পরে মানুষ থার্ড ফোর্থ ডেতে নর্মালি হাঁটা চলা এবং এভরিথিং সব কিছুই করতে পারে। একটা রেস্ট্রিকশন থাকে, যেটা হাঁটু গেড়ে হয়তো বসতে না পারে। এই গেল আপনার হিপ জয়েন্ট। নি জয়েন্ট সেম, দিস ইজ দ্য নি জয়েন্ট, হাঁটুর জোড়া। এখানেও আমরা ঠিক একইভাবে এখানে কেটে এটা বসিয়ে দেই এবং এই নিচের অংশে এই অংশটা বসে এই প্লেটটা এটা বসানোর পরে এটা নর্মাল মুভমেন্ট করতে পারে এবং তখন আর তার কোনো সমস্যা থাকে না। এইটাই হলো টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট। এবং আমার দেশে এটা উত্তরোত্তর এই পদ্ধতিটা মোটামুটি এস্টাবলিশ হচ্ছে এবং জুনিয়র চিকিৎসকরা এই ব্যাপারে বেশ ভালো পদক্ষেপ রাখছে। আচ্ছা স্যার, একটা জিনিস বলেন যে হাঁটু গেড়ে বসা যাবে না, এটা স্যার কতদিন পর্যন্ত? অ্যাকচুয়ালি দুইটা জিনিস, যখন টোটাল হিপ করি এটা আমরা চিন্তা করি, কারণ এটা বইয়ে বলে যে আদৌ বসা যাবে না, কিন্তু ইন কন্ট্রাস্ট টু দ্য ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যেহেতু হাঁটু গেড়ে ছোটবেলা থেকে হাঁটু গেড়ে বসে না, ওরা কমোড ইউজ করে, যার কারণে ওদের এই যে এসিটেবুলামটার ডেপথটা খুব কম থাকে, যার জন্য ওরা বলে যে কোনো অবস্থায় বসা যাবে না। কিন্তু আমাদের দেশের মানুষ সেই ছোটবেলা থেকেই হাঁটু গেড়ে বসে টয়লেট করে, যার জন্য এটার ডেপথ অনেক বেশি থাকে। এবং আমরা যখন এটা বসাই, আমরা বলি যে না, আমাদের দেশের মানুষ এটা নিয়ে বসতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, এটা বই থেকে একটু ব্যতিক্রম। আচ্ছা, সেই ক্ষেত্রে রোগীদের জন্য আসার কথা যে তারা এটাও করতে পারবে। স্যার, এখন একটু জানতে চাইবো যে ঠিক কোন সময়টাতে আসলে উপযুক্ত সময়টা কখন, কোন সময় চিকিৎসকের শরণাপন্ন হবে এই জোড়া প্রতিস্থাপনের জন্য? এটা ইউজুয়ালি আমরা বয়স্কদেরই করতে বলি, কিন্তু যখন দেখা যায় যে কোনো অ্যাডাল্ট পেশেন্ট, কোনো উপায় নাই, তার সমস্ত দুইটা জোড়া অ্যাঙ্কাইলোস্ট হয়ে গেছে, একেবারে লেগে গেছে, সে বিছানায় পড়ে আছে, তাকে তো মোবিলাইজ করতে হবে। এখন সেক্ষেত্রে আমরা বলি যে তোমাকে রিপ্লেসমেন্ট করে নিতেই হবে। হয়তো রিপ্লেসমেন্ট বলে ইমপ্লান্টসের একটা এজ লিমিট থাকে যে এত বছর এটা কন্টিনিউ করবে, তারপর সেক্ষেত্রে আমরা তখন অল্টারনেটিভ যাই, আমরা সিমেন্ট দিয়ে না করে আমরা ওই স্ক্রু দিয়ে ফিক্স নন সিমেন্টেড রিপ্লেসমেন্ট করি, যাতে আবার দ্বিতীয়বার 20 বছর 25 বছর পরে আবার এটা রিপ্লেস করা যায়। সেক্ষেত্রে অল্টারনেটিভলি নন সিমেন্টেড করতে যাই। কিন্তু ইউজুয়ালি আমরা এজেড পেশেন্টদের এটা করি, কিন্তু অনেক সময় যার আর কোনো উপায় থাকে না, যে একেবারে বেডরিডেন হয়েছে, তার ক্ষেত্রেও আমাদের করে দিতে হয়। স্যার, এই ক্ষেত্রে কি পরবর্তীতে অপারেশন পরবর্তী কোনো ঝুঁকি বা অপারেশন পরবর্তী কোনো সাইড এফেক্টের কি কিছু বলা আছে? অপারেশনের পরের সাইড এফেক্ট একটাই, ইনফেকশন। এটা যাতে না হতে পারে সেদিনে খুব কড়া নিয়মকানুন মেনে চলতে হয়। এটা যারও করে হতে পারে। লন্ডনে অপারেশন করেছিলেন এক সময় আইজি এমআর খান, উনি আজ থেকে 30-40 বছর হয়তো মারাও গেছে ভদ্রলোক, কিন্তু লন্ডনে এই টোটাল হিপ করার পরে ওইখানেই দ্বিতীয় দিন তার ডিসলোকেট হয়েছে, তার পরের দিন আবার বসানো হয়েছে, আবার রি অপারেশন করে,
এবং আলটিমেটলি দেশে সে ইনফেকশন নিয়ে ফিরেছে এবং চিরকাল ওই ইনফেকশন নিয়ে সে চলেছে। চলতে হয়েছে। এই জন্য বলা যাবে না, তবে আমাদের কষাস হতে হবে এই অপারেশনের একটাই যে কোনো অবস্থায় যেন কোনো রকম ইনফেকশন না হয়, তাহলে সে সম্পূর্ণ সুস্থ থাকবে। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে দেশের বাইরে অপারেশন করলেও একই ধরনের সমস্যা হতে পারে, তো স্যার এখন যেটা জনসাধারণের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়া, তো স্যার এখন যেহেতু আপনারাই করছেন সেক্ষেত্রে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? আমি এটাই বলতে চাই যে হারে আগে এই অপারেশনের জন্য দেশের বাইরে যেত, এখন তার হার বলতে গেলে যদি আগে 100% হতো, এখন 10%ও লোক বাইরে যায় না। এবং আমি আরো জোর দিয়ে বলি যে শুধু ঢাকায় না, আমি বগুড়াতে, আমি যেহেতু বগুড়া যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রফেসর ছিলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, আমি ওখানে এই রিপ্লেসমেন্ট শুরু করেছি এবং বাই দিস টাইম আমি ওখানে 50-60টা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবং সবাই দেখলাম যে এভরিবডি ইজ ওকে। এবং এক ডাক্তারের মায়ের রিসেন্টলি আমি টোটাল নি রিপ্লেসমেন্ট করে দিয়ে আসছি এবং শি ইজ নাও কোয়াইট ওকে। 7 বছর সে বেড রিডেন ছিল। তাই আমি এই দিক থেকে মনে করি যে আমরা এই সাবজেক্টে দিনে দিনে আমরা সাকসেসফুল হচ্ছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকে তো ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ, জনগণকে আমি এর মাধ্যমে সচেতন করতে পারলাম বলে। প্রিয় দর্শক, জোড়া প্রতিস্থাপন বা টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট সম্পর্কে জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবার থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো কয়েকটা মুভমেন্ট স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে আপনি ফোকাস করবো হচ্ছে আপনার আমরা গ্লুটস মাসলকে, যেটা আমরা বলি হচ্ছে হিপসের যে মাসলটা। এখন এটা করার জন্য ফোকাস করার জন্য যে জিনিসটা লাগবে আপনার লাগবে হচ্ছে প্রপার কনসেন্ট্রেশন। কারণ যদি প্রপার কনসেন্ট্রেশন না থাকে তাহলে আপনার মেইন প্রেশারটা চলে যাবে আপনার লেগসে অথবা চলে যাবে আপনার অ্যাবসে। আমরা চাচ্ছি না যে লেগস অথবা অ্যাবসটাকেই করাতে কাজ করতে, আমরা চাচ্ছি যে গ্লুটস মাসলটাকে কাজ করাতে। আর যেহেতু গ্লুটসের মাসলটার সমস্যা হচ্ছে এই, আপনি এটা যখন মুভমেন্ট করবেন কারণ লেগস এবং অ্যাবসটা ইনভলভ হয়ে যায়, এই জন্য ট্রাই করবো কনসেন্ট্রেটলিভাবে যতটুকু মিনিমাইজ করে পুরো ম্যাক্সিমাইজটা করবো আপনার গ্লুটসটাকে। এখন দেখবেন যে কীভাবে গ্লুটসের ফার্স্ট এক্সারসাইজটা আমরা করবো। এখন দেখেন যে গ্লুটসের মেশিনে এখানে আসবেন, প্রথমে যে জিনিসটা করবেন আপনার থায়ের উপরে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনোই নিচে অথবা নির উপরে রাখবেন না, জিনিসটা নির থেকে একটু উপরে রাখবেন যাতে এই মেশিনটা একটু রোল করে যাতে আপনার এখানে চলে আসতে পারে, এই জিনিসটা রাখবেন। যদি আপনি নিতে রাখেন তাহলে আপনার নি জয়েন্ট একটা প্রেশার পড়বে এবং একটা ইনজুরি হবে। আমরা বারবার বলছি যে আমরা যখন ওয়েট ট্রেনিং করছি তখন ম্যাক্সিমাম আমরা কাজ করবো মাসলে, কোনো জয়েন্টসে না। ওকে, এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। গো আপ, ইয়েস। যখন সে উঠাচ্ছে ওর পুরো জিনিসটাই ফোকাস হবে হচ্ছে ওর পিছনের গ্লুটস মাসলটাকে। যখন উঠালো কন্ট্রাক্ট হলো, ইয়েস, গো 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 ওকে, দিস ইজ দ্য কন্ট্রাকশন বেসিক্যালি। আর উঠাচ্ছে, দিস ইজ দ্য স্ট্রেচিং, ইয়েস, ওকে, গো। কারণ যখন সে পিছন দিকে করছে তখন কিন্তু গ্লুটস মাসলটাকে দিয়েই ওয়েটটাকে সে কন্ট্রোল করছে, আবার ওইখান থেকেই সে এটাকে উঠাচ্ছে, ওয়েটটাকে উঠাচ্ছে। এতে পুরো ফোকাসটা হবে গ্লুটসে, গ্লুটস মাসল দিয়ে সে উঠাচ্ছে এবং নামাচ্ছে, উঠাচ্ছে এবং নামাচ্ছে। ওকে, এতে যে জিনিসটা হবে গ্লুটসের শেপটা জাস্ট সামনের দিকে বেড়ে যাবে। ওকে, এই এক্সারসাইজটা যারা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ যদি গ্লুটসের আপনি যদি স্ট্রেংথ না থাকে তাহলে আপনি স্কোয়াড অথবা হেভি ওয়েট, যেটা আমরা বলি যে মিলিটারি প্রেস, এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন না। আর করলেও একটা সময় গিয়ে আপনার ইনজুরি হবে। আর বডির শেপের যে মেইন ব্যালেন্সটা থাকে কিন্তু আপনার গ্লুটস মাসলের উপরে। আপনার বডি যদি খুব ভালো শেপে হয় আর যদি গ্লুটস মাসল ডেভেলপ না হয় তাহলে দেখতে কিন্তু মোটেও আপনাকে ভালো দেখা যাবে না, প্লাস বডির যে অ্যালাইনমেন্টটা নষ্ট থাকবে এবং একটা সময় গিয়ে অবশ্যই আপনার লোয়ার ব্যাকে গিয়ে একটা পেইন আপনি অনুভব করবেন। প্রিয় দর্শক, গোল আলুর পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেব একজন পুষ্টিবিদের কাছ থেকে। আজকে আমি আলু নিয়ে অনেক মজার মজার তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। আলু মানেই হচ্ছে সবাই মনে করেন একটা ফ্যাটি ফুড, আলু খাওয়া যাবে না, কিন্তু এই আলুর কিন্তু অনেক উপকারী গুণাগুণ আছে। প্রথমে আসছি, আলুতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম কিন্তু ঠিক আলুর ছোলার নিচেই থাকে। আমরা যারা আলুর ছোলা ফেলে আলুটা খাই তাহলে কিন্তু সেই পটাশিয়াম থেকে আমরা অনেকটাই বঞ্চিত হই। তবে এর জন্য খেয়াল রাখতে হবে যখনই আমরা আলু রান্না করব, আলু কোনো তরকারিতে দেব যাতে খোসা সহ আলুটা আমরা রান্নায় ব্যবহার করি।
এরপর আসছি আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী। যেসব বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু এই আলু ভাজি বা পটেটো ফ্রাই এই ধরনের খাবারগুলো ওরা কিন্তু খুব অনায়াসেই খেতে পারে। আমাদের যেসব বাচ্চারা ভাত খেতে চায় না, আমাদের খাবারের বড় একটা অংশ কিন্তু কার্বোহাইড্রেট থেকে আসে। নট নেসেসারি যে এই ধরনের কার্বোহাইড্রেট আমাদের ভাত থেকেই আসতে হবে। আলু যেমন কার্বোহাইড্রেট খাবার, সেখান থেকেও আসতে পারে। বাচ্চা যদি আপনার আলু চিপস খেতে পছন্দ করে তাকে সেটাই দিন, তবে খেয়াল রাখতে হবে যে সেই চিপসটা যাতে বাসায় ভাজা হয়। বাইরের চিপসগুলো হচ্ছে গিয়ে যে তেলে রান্না হয় সেটা আমাদের স্বাস্থ্যসম্মত না, এবং এখানে অনেক ধরনের মশলা মেশানো থাকে যেটা অনেকটাই স্বাস্থ্য হানিকর। যদি সেটা বাসায় তৈরি করা হয় সেটা কিন্তু অনেক উপকারী, এবং বাচ্চারা পছন্দ করে, বাচ্চার ওয়েটটাও ম্যানেজমেন্ট হয়, ওর তুষ্টিটাও হয়। খেয়াল রাখতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা পরিমাণ মতো আলু খাবেন, এবং অনেক যদি মনে করেন যে আলুটা না খেয়ে থাকতে পারেন তাহলে আরও ভালো। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড কোলেস্টেরল, ধূমপান ও ডায়াবেটিক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এগুলোর ব্যাপারে সতর্ক থাকুন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: আমাদের দৃষ্টিহীনতা এবং অন্ধত্বের অনেক কারণ আছে। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2004 সালের প্রতিবেদন অনুযায়ী এখন বলবো যে বিশ্বে এখন দৃষ্টিহীনতা বা কম দৃষ্টির কারণসমূহের মধ্যে সবচেয়ে বড় দ্বিতীয় কারণ বলবো যে রিফ্র্যাক্টিভ এরর বা পাওয়ারজনিত সমস্যা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।